আমার নাম তানিশা। ফেসবুক আর ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে আমার দিন কাটে। বন্ধুদের কাপল ফটো, অ্যানিভার্সারি সারপ্রাইজ, ক্যান্ডেল লাইট ডিনার এসব দেখে বুকের ভেতরটা হু হু করে উঠত। মনে হতো সবার জীবন কত রঙিন, শুধু আমার জীবনটাই সাদাকালো। আমার বর অভিক, খুব সাধারণ একটা বেসরকারি চাকুরে, অফিসার বাসা, এই ওর পৃথিবী। ও আমাকে ভালোবাসে, কিন্তু সেটা ওই সিনেমার মতো করে প্রকাশ করতে পারে না। জন্মদিনে হয়তো একটা শাড়ি কিনে দিয়ে বলে, নেও এটা তোমার জন্য। কোনো হাঁটু গেড়ে বসা নেই, কোনো সারপ্রাইজ পার্টি নেই। আমি প্রায়ই ওকে খোঁটা দিতাম, দেখো মিতুর বড়কে জন্মদিনে আইফোন দিয়েছে, আর তুমি একটা শাড়ি দিয়েই খালাস। অভিক ম্লান হেসে বলতো, তানিশা, আমার সামর্থ্য তো জানো, আমি তো চেষ্টা করি তোমাকে খুশি রাখার। আমার রাগ কমত না। আমার মনে হতো ভালোবাসা মানেই হলো দামি উপহার আর লোক দেখানো রোম্যান্স। অভিকের এই সাধারণ ভালোবাসা আমার কাছে বোরিং লাগত। একদিন আমার কলেজ ফ্রেন্ড রিয়া ফোন করল। রিয়ার ফেসবুক প্রোফাইল দেখলে যে কেউ হিংসা করবে। ওর বর বড় ব্যবসায়ী, প্রতি মাসে ঘুরতে যায়, হীরের আংটি উপহার দেয়। আমি ভাবতাম, ইস, আমার বর যদি এমন হতো। ফোন ধরতেই রিয়ার কান্নার শব্দ পেলাম। তানিশা, আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি আকাশ থেকে পড়লাম, বলিস কি, তোদের তো পারফেক্ট কাপল মনে হতো, এত গিফট, এত ঘোরাঘুরি। রিয়া কান্না ভেজা গলায় বলল, সবই লোক দেখানো রে। ও আমাকে দামি উপহার দিত ঠিকই, কিন্তু সময় দিত না। ওর জীবনে আমার কোনো গুরুত্বই ছিল না। ও অন্য মেয়ের সাথে। আসলে ছবি দেখে সুখ মাপা যায় না রে। ফোনটা রাখার পর আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। যেই জীবনটাকে আমি আদর্শ ভাবতাম, সেটা আসলে তাসের ঘর। সন্ধ্যায় অভিক অফিস থেকে ফিরল, হাতে একটা ছোট পলিথিন। আমাকে দেখে একগাল হেসে বলল, তানিশা, দেখো তোমার জন্য কি এনেছি। আসার পথে দেখলাম খুব ভালো আমড়া বিক্রি হচ্ছে। তুমি টকঝাল মাখা খেতে পছন্দ করো না, তাই নিয়ে এলাম। আমি পলিথিনটার দিকে তাকালাম। সামান্য কিছু আমড়া, কোনো দামি গিফট নয়, কোনো সারপ্রাইজ বক্স নয়, কিন্তু ওই সামান্য জিনিসটার মধ্যে একটা যত্ন মিশে আছে। মানুষটা অফিস ফেরত ভিড় বাসে ঝুলে এসেছে, ক্লান্ত, তবুও রাস্তায় আমার প্রিয় জিনিসটা দেখে থমকে দাঁড়িয়েছে, আমার কথা মনে করেছে। আমি অভিকের দিকে তাকালাম। ঘামে ভেজা শার্ট, চোখে মুখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে ওই সরল হাসিটা। হঠাৎ মনে হলো আমি হীরের আংটির লোভে এই মানুষটার চোখের মায়াটাকে অবহেলা করছিলাম। রিয়া হীরে পেয়েছিল, কিন্তু বিশ্বাস পাইনি। আর আমি হয়তো হীরে পাইনি, কিন্তু এমন একজন মানুষ পেয়েছি যে আমার সামান্য ইচ্ছের খেয়াল রাখে। আমি দৌড়ে গিয়ে অভিককে জড়িয়ে ধরলাম। ও অবাক হয়ে বলল, কি হলো, আমরা কি পছন্দ হয়নি? আমি ওর বুকে মুখ লুকিয়ে বললাম, আমরা না, তোমাকে পছন্দ হয়েছে। খুব বোকা তুমি অভিক, এত ভালোবাসো কেন? অভিক হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। ভালোবাসি, কারণ তুমি আমার বাড়ি। দিন শেষে সব পাখি ঘরে ফেরে, আমিও ফিরি। সেদিন রাতে আমরা বারান্দার বসে আমড়া মাখা খেলাম। ফেসবুকে কোনো ছবি দিলাম না, কারণ আমি বুঝেছি ভালোবাসা দেখানোর জিনিস নয়, অনুভব করার জিনিস। এখন আমি আর অন্যের প্রোফাইল দেখে দীর্ঘশ্বাস ফেলি না। আমি জানি আমার বরের পকেটে হয়তো দামি উপহার কেনার টাকা নেই, কিন্তু তার হৃদয়ে আমার জন্য যে জায়গাটা আছে, তা পৃথিবীর কোনো হীরে দিয়ে কেনা যাবে না। আমাদের গল্পে হ্যাশট্যাগ নেই, লাইক কমেন্ট নেই, কিন্তু শান্তি আছে, আর দিন শেষে এই শান্তিটাই আসল। আমার নাম সুমি। মাস্টার্স পাস করেছিলাম ফার্স্ট ক্লাস নিয়ে। স্বপ্ন ছিল ব্যাংকার হব, কিন্তু বিয়ের পর শ্বশুর শাশুড়ির অসুস্থতা, তারপর বাচ্চা, সব মিলিয়ে সংসারেই ডুবে গেলাম। আমার বন্ধুরা এখন কেউ ব্যাংকার, কেউ টিচার, কেউ কর্পোরেট লিডার, আর আমি শুধুই গৃহিণী। তানভীরের সাথে যখন কোনো পার্টিতে যাই, তখন নিজেকে খুব ছোট লাগে। সবাই যখন নিজেদের কার্ড এক্সচেঞ্জ করে, প্রমোশনের গল্প করে, আমি তখন চুপচাপ জুসের গ্লাসে চুমুক দিই। কেউ জিজ্ঞেস করলে বলি, আমি কিছু করি না, বাসায় থাকি। কথাটা বলতে গিয়ে গলার কাছে দলা পাকিয়ে আসে। সেদিন ছিল তানভীরের অফিসের অ্যানুয়াল ডিনার। আমি শাড়ি পরে সেজে গুজে গিয়েছিলাম। তানভীরের কলিগরা সবাই খুব স্মার্ট। এক মহিলা কলিগ আমাকে জিজ্ঞেস করলেন, ভাবি, আপনি কি করেন? আমি অভ্যাসবশত ম্লান হেসে বললাম, তেমন কিছু না, হাউসওয়াইফ, সংসার সামলাই। ভদ্রমহিলা একটু করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, ও আচ্ছা, আসলে আজকালকার দিনে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। সারাদিন বাসায় একা বোর হন না? কথাটা আমার খুব গায়ে লাগলো। মনে হলো সবার সামনে উনি আমাকে অকেজো প্রমাণ করে দিলেন। আমি কোনো মতে কান্না চেতে ওয়াশরুমে চলে গেলাম। বাড়ি ফেরার পথে গাড়িতে আমি চুপ করেছিলাম।
তানভীর ড্রাইভ করতে করতে বলল, কি হয়েছে সুমি, পার্টিতে কি কেউ কিছু বলেছে? আমি জানলার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বললাম, আমি তো কিছুই করি না তানভীর, আমি শুধুই তোমার উপর নির্ভরশীল। আমাকে নিয়ে নিশ্চয়ই তোমার বন্ধুদের সামনে খুব লজ্জা পাও। তানভীর গাড়িটা রাস্তার পাশে থামালো, তারপর সিট বেল্ট খুলে আমার দিকে ঘুরে বসল। আমার হাতটা ধরে বলল, সুমি, তুমি কি করো না বলো তো? ভোর 6টায় ওঠো, বাবা মায়ের ওষুধ, ছেলের স্কুল, আমার টিফিন, ঘরের সব কাজ, এসব কে করে? তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্তে অফিস করতে পারি। আমি যদি সংসারের টেনশন মাথায় নিয়ে অফিসে যেতাম তাহলে আজ এই প্রমোশনটা পেতাম না। আমি বললাম, কিন্তু দিন শেষে তো আমার কোনো পরিচয় নেই, সবাই বলে হাউসওয়াইফ। তানভীর হেসে বলল, শোনো, অফিসের সিইও স্যালারি পায়, কিন্তু কোম্পানিটা আসল চালায় কে জানো? চিফ অপারেটিং অফিসার, সিওও। তুমি হলে আমাদের সংসারের সিওও। তুমি ম্যানেজ করো বলেই এই সংসারটা টিকে আছে। টাকা ইনকাম করাটাই কাজের একমাত্র মাপকাঠি নয় সুমি। তুমি যেটা করছো সেটার পেমেন্ট দেওয়ার সাধ্য আমার নেই, ওটা প্রাইসলেস। তানভীরের কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা হালকা হয়ে গেল। যে কাজগুলোকে আমি সামান্য ভাবতাম, তানভীর সেগুলোকে এত বড় করে দেখে। তানভীর আমার কপালে হাত রেখে বলল, আজ থেকে কেউ জিজ্ঞেস করলে বলবে আমি হোম মেকার, আমি ঘর বানাই যাতে আমার পরিবারের মানুষগুলো শান্তিতে থাকতে পারে। এটা গর্বের কাজ সুমি, লজ্জার নয়। সেদিন রাতে আমি নতুন করে নিজেকে ভালোবাসতে শিখলাম। আমি বুঝলাম আমি বেকার নই, আমি 24 ঘন্টার এক কর্মী, যার কোনো ছুটি নেই আর যার কাজের ভিত্তি হল ভালোবাসা। এখন আর কোনো পার্টিতে গেলে আমি সংকুচিত হই না। কেউ জিজ্ঞেস করলে আমি মাথা উঁচু করে বলি, আমি আমার সংসারটা গুছিয়ে রাখি যাতে আমার বর আর সন্তান নিশ্চিন্তে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। আমি শিখেছি পেশা মানুষের পরিচয় হতে পারে, কিন্তু ব্যক্তিত্বই আসল। তানভীর আমাকে শিখিয়েছে ঘরের কাজ মানে ছোট কাজ নয়। আমরা দুজন দু চাকার মতো, ও বাইরে সামলায়, আমি ভেতর। কারো অবদান কারো চেয়ে কম নয়। আমার নাম ঋত্বিকা। ছোটবেলা থেকেই পায়ে ঘুঙুর বাঁধলে আমার পৃথিবীটা বদলে যেত। নাচের মুদ্রায় আমি নিজেকে খুঁজে পেতাম। কিন্তু বিয়ের পর সেই ঘুঙুরগুলো আলমারির সবচেয়ে ওপরের পাকে লাল কাপড়ে মোড়া পড়ে আছে। আমার শ্বশুরবাড়ি বেশ রক্ষণশীল। বিয়ের আগে মা বলেছিল, ঋত্বিকা, নতুন বাড়িতে গিয়ে নাচ গান না করাই ভালো, ওরা হয়তো এসব পছন্দ করবে না, মানিয়ে নিস। মায়ের সেই ভয়ে আমি আর কখনো নাচের কথা তুলিনি। আমার স্বামী সায়ন খুব ভালো মানুষ, কিন্তু ও বাড়ির বড় ছেলে, ওর উপর অনেক দায়িত্ব। আমি চাইনি আমার জন্য ওর কোনো অস্বস্তি হোক। আমাদের বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী সামনে। বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন চলছে, আত্মীয় স্বজনরা আসবে। আমি রান্নাবান্না আর ঘর গোছানো নিয়ে ব্যস্ত। নাচের কথা আমি ভুলেই গিয়েছিলাম বা ভোলার ভান করছিলাম। অনুষ্ঠানের দিন বিকেলে সায়ন অফিস থেকে ফিরল, হাতে একটা প্যাকেট। ঘরে ঢুকে আমার হাতে প্যাকেটটা দিয়ে বলল, তৈরি হয়ে নাও, আজ সন্ধ্যায় একটা বিশেষ পারফরমেন্স আছে। আমি অবাক হয়ে প্যাকেটটা খুললাম। ভেতরে একজোড়া নতুন ঘুঙুর আর একটা দারুণ নাচের শাড়ি। আমার হাত কাঁপছিল। আমি ভয়ে ভয়ে বললাম, সায়ন, এসব কেন? মা বাবা কি ভাববেন? আত্মীয়রা কি বলবে? বৌমা হয়ে সবার সামনে নাচব? সায়ন আমার কাঁধে হাত রেখে খুব শান্ত গলায় বলল, মৃত্তিকা, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার প্রতিভাকে নয়। কিন্তু তোমার সেই প্রতিভাকে মেরে ফেলে আমি কোনো সুখের সংসার গড়তে চাই না। মা বাবার সাথে আমি কথা বলেছি, ওরা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু আমি বুঝিয়েছি। আর আত্মীয়রা, ওরা আজ আছে চাল নেই, কিন্তু তোমার এই সত্তাটা তো তোমার সারা জীবনের সঙ্গী। আমি সায়নের দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। যে মানুষটাকে আমি রক্ষণশীল পরিবারের ছেলে ভেবেছিলাম, সে আমার জন্য নিজের পরিবারের সাথে কথা বলেছে। সায়ন আবার বলল, আমি চাই না 10 বছর পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবো যে বিয়ের জন্য তোমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি তোমার ডানা হতে চাই মৃত্তিকা, খাঁচা নয়। যাও, তৈরি হও। সেদিন সন্ধ্যায় আমি যখন ঘুঙুর পায়ে স্টেজে দাঁড়ালাম, আমার বুকটা ধরপড় করছিল, কিন্তু সামনের সারিতে সায়নকে হাসি মুখে বসে থাকতে দেখে সব ভয় কেটে গেল। আমি নাচলাম, প্রাণ খুলে নাচলাম। বহুদিন পর আমার আত্মা যেন মুক্তি পেল। নাচ শেষ হবার পর যখন সবাই হাততালি দিচ্ছিল, আমি দেখলাম আমার শাশুড়ি মা চোখ মুছছেন। তিনি কাছে এসে বললেন, বৌমা, এত সুন্দর নাচো তুমি, আগে বললেনই কেন? সায়ন ঠিকই বলেছিল, লক্ষ্মীর পা শুধু ঘরেই নয়, মঞ্চেও মানায়। সেদিন রাতে আমি সায়নকে জড়িয়ে ধরে বলেছিলাম, থ্যাংক ইউ। সায়ন বলেছিল, ধন্যবাদ আমাকে নয়, ওই ঘুঙুরগুলোকে দিও, ওগুলো তোমাকে আবার বাঁচিয়ে দিল। আমি শিখেছি ভালোবাসা মানে সঙ্গীর স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করা। বিয়ে মানে জীবন থেকে কিছু বিয়োগ করা নয়, বরং নতুন কিছু যোগ করা। সায়ন আমাকে শুধু স্ত্রী হিসেবে নয়, একজন শিল্পী হিসেবেও সম্মান দিয়েছে,
আর এটাই আমার জীবনের সেরা উপহার। আমাদের গল্পে কোনো বিলাসিতা নেই, কিন্তু ঘুঙুরের রিনিঝিনি শব্দে মেশানো এক আকাশ স্বাধীনতা আছে, আর আছে একজন মানুষ যে আমাকে উড়তে শিখিয়েছে। Help me! Thanks. ভাই 2000 এর কাজ কয়েন আছে। ধরো ধরো ধরো।